ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ ইতিমধ্যে সমাপ্ত। ভারত 280 রানে জয়লাভ করেছে। এই সিরিজের এখনো আরও একটা ম্যাচ বাকি রয়েছে এবং এই প্রথম ম্যাচ থেকে দুটো দলই বেশ কিছু পজিটিভ এবং নেগেটিভ জিনিস নিয়ে ফিরছে। যদি নেগেটিভ জিনিসের কথাই বলি, মানে চিন্তার ভাঁজ, সেটা বাংলাদেশ দলের ক্ষেত্রেই বেশি। তবে ভারতীয় দলের ক্ষেত্রেও একটা বড়সড় চিন্তার ভাঁজ থেকে যাচ্ছে কোহলি এবং রোহিতের ফর্মকে কেন্দ্র করে, এবং এটা সমগ্র ভারতবাসীর চিন্তা। সবারই একটাই প্রশ্ন, কবে কোহলি সেঞ্চুরি করবে, তাই তো? তবে পজিটিভ জিনিসও অবশ্যই রয়েছে। ভারত গিল এবং ঋষভ পান্তের ব্যাটে বড় রান দেখেছে। অপরদিকে বাংলাদেশের যে পেস বোলিং ইউনিট, ভবিষ্যতের কথা ভেবে সমর্থকরা কিন্তু একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে। বেশ ভালো একটা পেস বোলিং ইউনিট কিন্তু তারা ভবিষ্যতে পেতে চলেছে। তো আজকের এই ভিডিওতে দুটো দলের ক্ষেত্রেই প্রথম ম্যাচ থেকে কি কি পজিটিভ এবং নেগেটিভ জিনিস আমরা পেলাম সেই সম্পর্কে আলোচনা করব। দেখুন, ম্যাচ সম্পর্কে প্রায় প্রত্যেক দিনই আমি ভিডিও বানিয়েছি, আলাদা করে কিছু বলার নেই। বাট কি মানে কোন কোন জিনিস শুধরাতে হবে, কি জিনিস বদলাতে হবে যাতে পরবর্তী ম্যাচে ফলাফল বা প্লেয়ারদের পারফরমেন্সে কিছু পার্থক্য আমরা দেখতে পাই, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো প্রথমেই বরং পজিটিভ জিনিসটা নিয়ে আলোচনা করি। ভারতের পজিটিভ জিনিস কি কি? শুরুতেই যেটা বলতে হয় সেটা হলো ঋষভ পান্থের উইকেট কিপার হিসেবে প্রত্যাবর্তন। বিগত কয়েক মাসে যখনই ভারতীয় দল টেস্ট ক্রিকেট খেলতে নেমেছে, আমি হাজারবার একটাই কথা বলেছি যে ঋষভ পান্থ তাড়াতাড়ি ফিরে আসুন, ভারতের টেস্ট দলে আপনাকে দরকার। বিশেষ করে শ্রীকর ভারত যখন পরপর সুযোগ পাওয়া সত্ত্বেও ব্যর্থ হচ্ছিলেন, WTC ফাইনাল, বর্ডার গাভাস্কার ট্রফি, তারপরে ইংল্যান্ড সিরিজ, একাধিকবার আমরা বারবার চেয়েছি যে ঋষভ পান্থ ফিরুন, আপনাকে দরকার। এবং আমি একটা ছোট্ট স্ট্যাটস দিই আপনাদের, ঠিক আছে? তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ঋষভ পান্থের প্রয়োজনীয়তা কতটা। ঋষভ পান্থ শেষবার খেলেছিলেন টেস্ট ক্রিকেটে সেই বাংলাদেশ সিরিজে, যখন ভারত বাংলাদেশে গেছিল 2022-এ। মানে বাংলাদেশ সিরিজে লাস্ট খেলেছিলেন, আবার সেই বাংলাদেশ সিরিজ দিয়ে প্রত্যাবর্তন হলো। যাই হোক, তো সেই বাংলাদেশ সিরিজের পর থেকে এই বাংলাদেশ সিরিজের আগে পর্যন্ত ভারত মোট 14টা টেস্ট ম্যাচ খেলেছে। 14টা ম্যাচ, যার মধ্যে একটা WTC ফাইনালও কিন্তু ছিল, ঠিক আছে? এবং সেই 14টা টেস্ট ম্যাচে উইকেট কিপার হিসেবে ভারত মোট 4 জনকে ব্যবহার করেছে। উইকেট কিপার, ঠিক আছে? প্রথমত শ্রীকর ভারত, দ্বিতীয়ত ঈশান কিষান, তৃতীয়ত বাধ্য হয়েই লোকেশ রাহুলকে কিপার হিসেবে ফেরাতে হলো, যেটা তিনি কিন্তু টেস্টে নর্মালি করেন না, এবং চতুর্থ ধ্রুব জুরেল। হ্যাঁ, শেষ পর্যন্ত ধ্রুব জুরেল বেশ ভালোই খেলছিলেন এবং আমাদের মনে হয়েছিল যে না, একজন অ্যাটলাস্ট আমরা পেয়েছি কিপার হিসেবে, যদিও তারপরেই তো পান্থ কামব্যাক করলেন। তবে এই যে 4 জনের কথা বললাম, ভারত মোট 14টা ম্যাচ খেলেছে এই সময়সীমার মধ্যে। শ্রীকর ভারত কিপার হিসেবে মোট 7টা ম্যাচে খেলেছেন, ঠিক আছে? ঈশান কিষান 2টো ম্যাচে, রাহুল 2টো ম্যাচে এবং ধ্রুব জুরেল 3টে ম্যাচে। এবং এই 14টা ম্যাচের মধ্যে উইকেট কিপারদের থেকে আমরা মাত্র একটা সেঞ্চুরি দেখতে পেয়েছিলাম, সেটা করেছিলেন লোকেশ রাহুল। তিনিও পার্ট টাইম উইকেট কিপার বলা যেতে পারে। মানে প্রধান উইকেট কিপার যেটা হওয়ার দরকার, শ্রীকর ভারত, ঈশান কিষান, ধ্রুব জুরেল, এদের ব্যাটে একটাও সেঞ্চুরি আসেন এই 14টা ম্যাচে। এবং রাহুলের ম্যাচটা বাদ দিলাম, এবং ঋষভ পান্থ অ্যাটলাস্ট কামব্যাক করলেন, প্রধান উইকেট কিপার হিসেবে কামব্যাক করলেন এবং প্রথম ম্যাচে সেই সেঞ্চুরি। সুতরাং কিপার হিসেবে ঋষভ পান্থের প্রয়োজনীয়তা কতটা অপরিহার্য সেটা আশা করি আপনারা বুঝতেই পারছেন। সুতরাং কিপার ঋষভ পান্থকে আমাদের দরকার ছিল। অনেকে বলতে পারেন যে এটা তো একটা সহজ ম্যাচ, ঘরের মাঠে, প্রতিপক্ষ খুব বড় দল নয়। দেখুন, সেরকম ব্যাপার নয়। তাহলে তো আমি বলতেই পারতাম যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি আসতে পারতো। ভারত যখন ওয়েস্ট ইন্ডিজে খেলতে গেছিল সেটাও খুব একটা কঠিন কিছু ছিল না, কিন্তু কোনো সেঞ্চুরি আসেনি। ঈশান কিষান ভালো খেলেছিলেন, কিন্তু সেঞ্চুরি অব্দি সুযোগ ছিল না। ইভেন শ্রীকর ভারত একাধিক সুযোগ ছিল তার কাছে, একাধিক সুযোগ, 7টা ম্যাচ খেলেছেন। সুতরাং স্ট্যাটস প্রমাণ করে দেয় যে ঋষভ পান্থ কিপার হিসেবে কতটা অপরিহার্য, ইতিমধ্যেও আগেও আমরা দেখেছি এবং এখনও রয়েছে। সুতরাং সবচেয়ে বেশি পজিটিভ ব্যাপার কিন্তু ঋষভ পান্থ। দ্বিতীয়ত পজিটিভ যেটা আমরা পাচ্ছি সেটা হলো ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল। জয়সওয়ালের 2টো রূপ আমরা বিগত কয়েক মাসে দেখলাম। প্রথম রূপ, যেটা ইংল্যান্ডের বিপক্ষে দরকারে তিনি একদম ঝোড়ো ইনিংস খেলতে পারেন, জ্যাজ বল খেলতে পারেন, 100-র বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন। এবং দ্বিতীয়ত আমরা এই সিরিজে যেটা দেখেছি, দরকার হলে ধৈর্য সহকারে বল কিন্তু লিভও করতে পারেন। দুটোর কোয়ালিটিও তার মধ্যে রয়েছে, দুটোর কোয়ালিটি। সুতরাং এটা যে কোনো ওপেনারের ক্ষেত্রে একটা খুব পজিটিভ ব্যাপার বলা যেতে পারে। দেখুন, রোহিত তিনিও খুব ধুমধারাক্কা শুরু করতে পারেন, আমরা দেখেছি। সেই জায়গাতে জয়সওয়াল যদি অ্যাডাপ্ট করতে পারেন যে কোনো সিচুয়েশনে, যে কোনোভাবে খেলা, তাহলে জয়সওয়ালের জন্যই ভালো। এবং জয়সওয়ালের বয়স যা, ফিউচারে একটা লম্বা সময় ধরে তিনি কিন্তু এই অ্যাপ্রোচে ব্যাটিং করতে পারেন। যখন দরকার পড়বে চালিয়ে খেলবেন, যখন দরকার পড়বে বল লিভও করতে পারবেন। সেকেন্ড ইনিংসে কিছু সমস্যা দেখা দিচ্ছিল, তাকে ড্রাইভ করানোর জন্য বোলাররা যখন বাধ্য করছে তখন একটু চাপে পড়ে যাচ্ছিলেন। বাট আদারওয়াইজ বল খুব সুন্দরভাবে ছাড়তে পারেন, খুব ভালো ধৈর্য রয়েছে এবং প্রয়োজনে খুব অ্যাটাকিং ব্যাটিং করতে পারেন।
সুতরাং জয়সওয়াল ওপেনার হিসেবে বড় ভরসা দিচ্ছে। 3 নাম্বার যদি আমি পজিটিভ জিনিসের কথা বলি, সেটা হলো 3 নাম্বারে শুভমান গিলের পারফরমেন্স। মনে আছে আজ থেকে 1 বছর আগে যখন পূজারাকে পুরোপুরি ড্রপ করা হলো, যখন 3 নাম্বারে শুভমান গিলকে ট্রাই করা হলো, মানে জয়সওয়াল ওপেনার হিসেবে এলেন, শুভমান গিল 3 নাম্বারে, জয়সওয়াল তারপর থেকে ওপেনিংই করেছেন, গিল 3 নাম্বারে খেলেছেন। অনেক প্রশ্ন উঠেছিল যে গিল পারবেন কি 3 নাম্বারে? পূজারার জায়গাতে গিল খেলেছেন, সেই পূজারা, সেই ওয়াল, সেই দ্রাবিড় একসময় খেলেছেন, তারপরে পূজারা, গিল এসে কি সেই জায়গাতে মানিয়ে নিতে পারবেন? আমি একটা কথা বারবার বলেছিলাম যে গিল পারবেন, কিন্তু গিলকে গিলের মতন খেলতে হবে, গিলকে পূজারা হয়ে ওঠার চেষ্টা করলে হবে না। কিন্তু যদি মনে করেন যে না আমিও পূজারার মতন ওই 40-42 স্ট্রাইক রেটে ব্যাটিং করবো, হবে না, আমাকে আমার মতনই খেলতে হবে। এবং গিল বিগত 2টো ম্যাচে যে 2টো সেঞ্চুরি করলেন, তিনি কিন্তু নিজের খেলাটাই খেলেছেন, কোনোভাবে অন্য কারোর খেলাটা অ্যাডাপ্ট করার চেষ্টা করেনি। এটাই কিন্তু গিলকে আরও বেটার করে তুলেছে। সুতরাং আমি যদি একটা স্ট্যাটস বলি, মানে পূজারা যখন থেকে বসলেন, যখন থেকে গিল 3 নম্বরে খেলা শুরু করলেন ওই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে, গিল মোট 16টা ইনিংস খেলেছেন, করেছেন 571 রান, তার অ্যাভারেজ 43.9, 40-এর উপর অ্যাভারেজ রয়েছে, 2টো সেঞ্চুরি, 2টো হাফ সেঞ্চুরি। ভালো পারফরমেন্স বলতেই পারি আমরা। হ্যাঁ, তবে চাপ তো কিছুটা থাকছেই তার অ্যাওয়ে পারফরমেন্সকে নিয়ে। সাউথ আফ্রিকার মাঠে যখন খেলেছিলেন খুব একটা ভালো খেলতে পারেনি, সুতরাং অ্যাওয়ে ম্যাচে তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন থাকছে, সেটা জয়সওয়ালের ক্ষেত্রেও থাকবে। তবে যেহেতু তারা তরুণ, যেহেতু একটা জায়গা তারা এখনো পুরোপুরি স্টেবল হয়ে উঠতে পারেনি এবং হওয়ার চেষ্টা করছেন, সুতরাং এই সময়গুলোতে তাদেরকে একটু সুযোগ দেওয়া যেতে পারে বলে আমি মনে করি। এবং এমন তো না খুব খারাপ খেলেছেন, কোনো হাফ সেঞ্চুরিও নেই না। সুতরাং 3 নম্বরে গিল ভালো খেলছেন। এবার জাস্ট এটাই তাকে প্রমাণ করতে হবে যে তিনি আসলেই হোম ট্র্যাক বুলি নন, তিনি আসলেই কিন্তু ঘরের মাঠের বাইরে, বিদেশের মাঠে, যার একটা খুব ভালো সুযোগ আসছে বর্ডার গাভাস্কার ট্রফিতে, সেখানে কতটা ভালো খেলতে পারেন সেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে। এবং আরেকটা পজিটিভ যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো ভারতের পেস বোলিং অ্যাটাক। 2টো দলের পেস বোলিং অ্যাটাকে কিন্তু একটা ফিউচার 2টো দলের ক্ষেত্রেই। দেখুন এই মুহূর্তে ভারতের যে পেসাররা রয়েছেন, বুমরা, সিরাজ এবং তার সাথে আকাশদীপ, ইয়াসদয়াল তিনি রয়েছেন আরেকজন, অপরদিকে মোহাম্মদ শামি রয়েছেন, মুকেশ কুমার রয়েছেন, এবং আমি যদি আরও এক্সট্রা কয়েকজন পেসারকে ভাবি টেস্টের জন্য, শার্দুল ঠাকুর রয়েছেন অপশানে, প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছেন। তো এই হলো ভারতের পেস বোলিং অ্যাটাক, যেটা কাজে লাগবে বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার মাঠে। মনে আছে 2020-21 বর্ডার গাভাস্কার ট্রফিতে সবাই চোট পেয়ে গেলেন, কেউ নেই, শেষ পর্যন্ত নটরাজন, নবদীপ সাইনি, শার্দুল, এদেরকে দিয়ে ম্যাচ বার করতে হয়েছিল ভারতকে। সুতরাং তার চেয়ে তো শক্তিশালী ভারতীয় দল আমরা দেখতেই পাচ্ছি, অন্তত পেস অ্যাটাকের দিক থেকে। সুতরাং আশা করব এই যে বোলিং, এই যে টিমটা আছে, সবারই বয়স ওই 30-31 বা তার কম। বুমরা 30, সিরাজ 30, মুকেশ কুমার 30, স্বামী একটু বেশি বয়স আছে, স্টিল স্বামীর অভিজ্ঞতা আছে, শার্দুল ওরকম, আমি যদি ইয়াসদয়াল বা আকাশদীপের কথা বলি তারা ওই 26-27। সুতরাং খুব তরুণও নন, আবার খুব বয়স্ক নন, একটা অভিজ্ঞতা রয়েছে, মোটামুটি ডোমেস্টিকের এক্সপিরিয়েন্স রয়েছে আকাশদীপ বা ইয়াসদয়ালের ক্ষেত্রে, এবং আন্তর্জাতিক ক্রিকেটে তো সিরাজ, শামি, বুমরারা রয়েছে। সুতরাং বর্ডার গাভাস্কার ট্রফিতে এই পেস অ্যাটাকটা কিন্তু যথেষ্ট ভালো, এবং এইটুকুনি বলতেই পারি আগের বারের তুলনায় এবারে পেস অ্যাটাক বেটার। সুতরাং দেখা যাক এই পেস অ্যাটাক দিয়ে কতটা ভালোভাবে অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন দেখতে পারে ভারত। তো এই হলো ভারতের 4টে পজিটিভ দিক, বেশ ভালো। এবার অনেকে বলবেন অশ্বিনের কথাই উল্লেখ করলাম না, এত ভালো খেললেন। দেখুন অশ্বিনের ওই পারফরমেন্স নতুন কিছু নয়, অশ্বিন এটা করে চলেছেন। যেদিন অশ্বিন অবসর নেবেন তখন এই জায়গাতে কে আসবে সেটা নিয়ে প্রশ্ন উঠবে, এবং সেটা খুব বেশি দূরে কিন্তু নয়, হয়তো আর 3 বছর, ম্যাক্সিমাম 3 বছর আমি ধরলাম, তখনই 40 পেরিয়ে যাবেন অশ্বিন। সুতরাং ওটা কনস্ট্যান্ট, তিনি চলে গেলে কি হবে তখন বড় সেটা নিয়ে আলোচনা করা উচিত। বাট এই 4টে আপাতত পজিটিভ ব্যাপার, এবং ফিউচারের কথা ভেবেই কিন্তু আমি এই ব্যাপারটা বললাম। এবার আসি বাংলাদেশের ক্ষেত্রে কি কি পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। দেখুন বাংলাদেশের পজিটিভ বলতে শুরুতেই আমি যেটা বলেছিলাম, বাংলাদেশের পেস অ্যাটাক। হাসান মাহমুদ 5টা উইকেট তুললেন, পরপর 2টো ম্যাচে 5টা উইকেট তুললেন। অপরদিকে নাহিদ রানা হয়তো সেরকম দুর্দান্ত মানে প্রচুর উইকেট তুলতে পারেনি, কিন্তু সেকেন্ড যে ইনিংসে তিনি বোলিং করলেন বেশ ভালো লেগেছে। এবং প্রথম ইনিংসের ক্ষেত্রে প্রথম দিকটা বাদ দিয়ে তারপরে কিন্তু তিনি অ্যাকচুয়ালি যখন লাইন লেন্থ ঠিকঠাক মেনটেন করতে শুরু করলেন, বেশ ভালো লেগেছে তাকে। যাদের হাতে গতি রয়েছে, যে সমস্ত পেসারদের হাতে গতি রয়েছে, তাদের আসল চিন্তার জায়গাটা থাকে লাইন লেন্থ। ভারতের ক্ষেত্রে একটা বড়সড় উদাহরণ উমরান মালিক। উমরান মালিকের এত গতি 55, 56, কিন্তু উমরান মালিকের সমস্যাটা হলো লাইন লেন্থ মেনটেন করতে পারতেন না। যে বলটা ঠিকঠাক লাইনে পড়বে গতি সহকারে পুরো উইকেট স্টাম্প উড়িয়ে দেবে, কিন্তু যেটা ভুল লাইনে পড়বে ব্যাটার কিন্তু আরামসে সেই বলটা বাউন্ডারির বাইরেই পাঠাতে পারে। সেই জায়গাতে দাঁড়িয়ে নাহিদ রানা বয়স খুবই কম, নাহিদ রানাকে যদি ঠিকঠাক গ্রুম করা হয়, যদি লাইন লেন্থের উপর তাকে ফোকাস করতে বলা হয়,
প্রথমেই যদি আমি লাইন লেন্থের উপর ফোকাসটা কনস্ট্যান্ট রাখতে বলি কাউকে, তা একটা জিনিস তো হবে, সেটা হলো গতি কমবে, এটা ফ্যাক্ট। আজ নাহিদ রানা 149 স্পিডে বল করতে পারে, 150 অব্দি উঠছে, আমি অ্যাভারেজ যদি বলি 145-46। যদি তাকে লাইন লেন্থ কন্টিনিউয়াসলি ঠিকঠাক করতে বলা হয় এবং সেই কারণে যে পরিবর্তনটা করতে হবে সেটা কিছু ক্ষেত্রে গিয়ে তার গতিটাকে কমাবে। কিন্তু তার জন্য ওই গতি কমবে বলে আমি লাইন লেন্থের উপর ফোকাস করব না, এভাবে টেস্ট ক্রিকেট চলে না। সুতরাং তার মধ্যে ক্ষমতা রয়েছে। যখন লাইন লেন্থ ঠিকঠাক বোলিং করছিলেন, বিশেষ করে দ্বিতীয় ইনিংসে জয়সওয়ালের এগেনস্টে যেভাবে বলটা আউটসুইং খাইয়ে তাকে ড্রাইভ মারার ফাঁদে ফেলছিলেন, দ্যাটস গুড। সুতরাং নাহিদ রানা অবশ্যই ভালো, হাসান মাহমুদের মতন একজন ভালো পেসার তারা পেয়েছে। ভারতের মাঠে এরকম 5টা উইকেট তোলা খুব একটা সহজ নয়। তাসকিন তো রয়েছেন, বাট হাসান, নাহিদ, এছাড়া শরীফুলের কথা যদি বলি, এবারদার যদি সুস্থ হয়ে ঠিকঠাক ফিরে আসেন, এই সব মিলিয়ে বাংলাদেশের যে পেস ইউনিট সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো। ফিউচারে দেখা যাক। তবে বাংলাদেশকে তোটাও মাথায় রাখতে হবে যে আমরা স্পিন শক উইকেট বানিয়ে পেসারদের নষ্ট করবো, সেটা করলে হবে না। একটু পেসারদের জন্য কিছু রাখা উচিত, যাতে বিদেশের মাঠে গিয়ে পেসাররা শুধুমাত্র বিদেশের মাঠে নয়, যাতে ঘরের মাঠেও পারফর্ম করে তারপরে বিদেশে গিয়েও প্রমাণ করতে পারেন যে আমরা আছি। এছাড়া বাংলাদেশে আর একটা পজিটিভ জিনিস যেটা লেগেছে সেটা হলো সেকেন্ড ইনিংসের টপ অর্ডারের থেকে অ্যাপ্রোচ, বিশেষ করে জাকির এবং তার সাথে শান্ত। আপনি গোটা ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের ক্ষেত্রে পজিটিভ ওইটুকুনি পাবেন, আর কিচ্ছু পাবেন না। ওই অ্যাপ্রোচ, 500 রানের টার্গেট রয়েছে, আমরা এই ম্যাচ জিততে পারবো না, বাট স্টিল একটা ট্রাই করি, স্টিল আমরা অশ্বিনকে একটু লফটেড শট মারি, কাউন্টার অ্যাটাক করি। হ্যাঁ, আমরা একটু বুমরাকেও মারার চেষ্টা করি, বুমরাকে আতঙ্ক রূপে না দেখে বুমরাকে সাধারণ বোলার রূপেই দেখি। এই জিনিসগুলো কিন্তু সেকেন্ড ইনিংসে দেখা গেছে, বিশেষ করে জাকির এবং শান্তর থেকে। সুতরাং এই অ্যাপ্রোচটা দরকার। আজ শান্ত 82 রান করে অনেকেই বলছেন যে আবার এতদিন পর একটা ভালো পারফরমেন্স করে আবার ক্যাপ্টেন কোটায় সুযোগ পাবে, সেটা আলাদা ব্যাপার। শান্তর ক্ষেত্রে অনেক প্রশ্ন থাকছে, কিন্তু শান্ত যে অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন সেই অ্যাপ্রোচটা যদি বাকি প্লেয়াররা দেখাতে পারতেন, ম্যাচ হয়তো শেষ পর্যন্ত বাংলাদেশ জিততে পারতো না, কিন্তু সিচুয়েশনটা বদলাতেই পারতো, তাই তো? সুতরাং আরও বেটার অ্যাপ্রোচে ব্যাটিং করতে হবে। এই যে অ্যাপ্রোচটা আমরা শান্ত এবং জাকিরের থেকে দেখলাম, এটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং সবাই মিলে যদি এরকমভাবে খেলেন, অ্যাকচুয়ালি লড়াই কিন্তু হবে। যে লড়াইটা ভারতের এগেনস্টে বাংলাদেশ করতে পারে এমনটাই মনে হয়েছিল পাকিস্তানের বিপক্ষে, কিন্তু যে অ্যাপ্রোচে তারা ব্যাটিং করলো সেটাই কিন্তু অনেক পার্থক্য করে দিয়েছে। ওই ধৈর্য, শর্ট সিলেকশন সেগুলো তো রয়েছে, সেটা টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে দরকার, কিন্তু কিছু ক্ষেত্রে অ্যাপ্রোচ দরকার। অ্যাপ্রোচ মানে আমি বলছি না শুরু থেকেই চালাতে হবে, সেটা নয়। বাট আমি কেন বুমরাকে মনে করবো যে ও মা এ বোলার, একে তো আমরা খেলতে পারবো না, বুমরা এলেই যেন একদম চোখ থেকে জল বেরিয়ে আছে, সেরকম হলে তো মুশকিল, তাই না? পজিটিভ জিনিসের কথা বললাম, এবার যদি আমি নেগেটিভ জিনিসের কথা বলি, ভারতের ক্ষেত্রে আমি শুরুতেই যেটা বললাম, সবচেয়ে বড় চিন্তার বিষয় রোহিত এবং কোহলির ফর্ম। কোহলিকে যখনই আমরা অফ স্টাম্পের বাইরের বল এজ লাগিয়ে স্লিপে বা কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরতে দেখি, আমাদের খারাপ লাগে। মনে হয় যে কোহলি এত কিছু অ্যাচিভ করেছেন, কোহলি অ্যাকচুয়ালি এই মুহূর্তে অ্যাচিভ করার আর কি বাকি রয়েছে একটা WTC ছাড়া, কিন্তু স্টিল বিরাট কোহলি ওই সমস্যাটা থেকে এখনো বেরোতে পারছেন না, অফ স্টাম্পের বাইরের বল। সুতরাং এটা কি বলবে, এটা কোহলির একটা কেরিয়ারের একটা কালো দাগই বলা যেতে পারে, যে এই জায়গা থেকে তিনি এখনো রিকভার করতে পারলেন। এমন নয় যে কোহলি প্রত্যেক দিন ওই জায়গাতে খোঁচা দিয়ে আউট হবেন না। কোহলি বারবার কেন আউট হন, কারণ কোহলি ড্রাইভটা ততটাই সুন্দর মারতে পারেন। কোহলি এতটাই ভালো সুন্দর ড্রাইভ মারতে পারেন যে মনে হয় যে না, এই বলটা আমি পারবো, কিন্তু কিছু ক্ষেত্রে একটু সমস্যাটা রয়েছে। বাট এটা নিয়ে আপনি বিরাট কোহলির কেরিয়ারকে তো আর বিচার করতে পারেন এবং বলতে পারেন যে কোহলি খারাপ প্লেয়ার, সেটা নয়। বাট আশা করবো যে ওই ধরনের শটগুলো কোহলি একটু সংযত থাকবেন যে না, আমি খেলবো না। এবং অবশ্যই কোহলি থেকে একটা বড় রান আমরা দেখতে চাই। অনেকেই বলছেন যে এখনো যদি কোহলি সেঞ্চুরি না করতে পারেন আর কবে করবেন, কি করে হবে কোহলির 100টা সেঞ্চুরি, এরপরে তো অস্ট্রেলিয়া আছে। দেখুন, আমার যেটা মনে হচ্ছে যে এই ব্যাট প্যাচটা ঠিক আছে থাকে, মানে এরপরে যখন কোহলি ফিরবেন একটা বিশাল বড় রান করেই ফিরবেন এমনটাই আশা। এবং আমার আশা নিউজিল্যান্ড সিরিজের মধ্যে বিরাট কোহলি ব্যাট থেকে আমরা সেঞ্চুরি দেখতে পাবো। যাই হোক, দেখা যাক। তবে সত্যি কিরকম একটা খারাপ লাগে, বিরাট কোহলি সেকেন্ড ইনিংসে যেভাবে আউট হলেন ওটা বাদ দিলাম, ওটা আনলাকি ছিলেন, তিনি বুঝতে পারেনি ওটা নট আউটই ছিল, কিন্তু স্টিল রোহিত শর্মা তিনি আগের টেস্টে সেঞ্চুরি করেছেন, বাট এক্ষেত্রে রোহিত শর্মা একটু চাপে পড়ে যাচ্ছিলেন, বল যখন মুভ করছিল তখন স্লিপে বারবার ক্যাচ উঠে যাচ্ছিল। সুতরাং কোহলি রোহিত দুজনে এইরকম সিচুয়েশনে খেলতে অভ্যস্ত, তবে ওই দুটো জায়গায় তাদেরকে কিন্তু আরও বেটার ওয়ার্ক করতে হবে। কারণ ঘরের মাঠে আমি যদি বাংলাদেশের এগেনস্টে এই ধরনের শটে আউট হই, তাহলে এক্সপেকটেশন যেটা থাকে এদের থেকে, সেই এক্সপেকটেশনটা মানুষের একটু কমে যাবে।
মানে এমন নয় যে এক্সপেকটেশন কমা খারাপ, বাট আমি চাই যে এদের থেকে এক্সপেকটেশন সেই লেভেলেই থাকুক। এরা যতটা বড় মাপের প্লেয়ার, এক্সপেকটেশনও যেন আমাদের ঠিক ততটাই থাকে, দ্যাটস ইট। আর ইন্ডিয়া টিমের প্রথম ম্যাচে কিছু নেগেটিভ জিনিস রয়েছে বলে আমার মনে হয় না। টপ অর্ডার শুরুর ম্যাচ মানে প্রথম ইনিংসে একটু একটু আটকে গেছিলো বটে, বাট ওটা আমরা আগেও দেখেছি, ওটা বারবারই আমরা দেখেছি, এবং সেখান থেকে রিকভার করার মতন প্লেয়ার আমাদের রয়েছে। কখনো অশ্বিন, জাদেজা, কখনো ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কখনো ঋষভ পান্ত, কখনো বা মোহাম্মদ শামি, কখনো বুমরা, রিকভার করার মতন রয়েছে আমাদের কাছে, কিন্তু আরেকটু বেটার হলে ভালো। বাংলাদেশের নেগেটিভ কিন্তু অনেক কিছু রয়েছে, ভর্তি বলা যেতে পারে। প্রথমটাই হলো নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি। ক্যাপ্টেন শান্ত, 10-এ আপনি ক্যাপ্টেন শান্তকে কত দেবেন বলুন? এই যে ক্যাপ্টেন্সিটা দেখলাম, 10-এ কিন্তু 5-6 বেশি শান্তকে দেওয়া যায় না। প্রথম ইনিংসে ভারত যখন 144 রানের মধ্যে 6টা উইকেট হারিয়ে ফেললো, তখন মনে হচ্ছিল যে শান্তর ক্যাপ্টেন্সি খুব ভালো হচ্ছে। এটা একটা মানে পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে ব্যাপারটাকে দেখবেন। যদি পরপর উইকেট পড়ে এবং একাধিক বোলার যখন উইকেট তোলে, আপনি বলতেই পারেন যে না, ক্যাপ্টেন্সি ভালো হচ্ছে, খুব ভালো মতন ঘুরিয়ে ফিরিয়ে বোলিং করা হচ্ছে। কিন্তু যখন পরপর উইকেট না পড়ে, যখন উইকেট পড়েই না, তখন বোলাররা ব্যর্থ হচ্ছেন। এর থেকেও বড় প্রশ্নটা উঠে আসে যে শান্ত কি ক্যাপ্টেন্সি করছে, হোয়ার ইজ প্ল্যান বি? এবং সেই জায়গাতে আমি বলতে পারি শান্তর কাছে আসলেই না প্রথম ইনিংসে প্ল্যান বি ছিল না। 6টা উইকেট পড়ে গেল, মনে হচ্ছিল এখান থেকে ভারত 200-এর মধ্যে অল আউট হয়ে যাবে, এবং ওই জায়গাতে দাঁড়িয়ে যখন উইকেট পড়লো না, যখন একটা 50 রান বা 100 রানের পার্টনারশিপ বিল্ড হলো, সেই সময় দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্ত জাস্ট একের পর এক বোলারকে আনলেন। আচ্ছা, তুমি একটা ওভার করলে, তুমি পারছো না, চলো এবার সাকিব পারছে না, চলো এবার মিরাজ পারছে না, চলো এবার আবার হাসান মাহমুদ কানা যাক, হাসান মাহমুদ পারছে না, চলো নাহিদ পারলো না, চলো আর একটা মিরাজকে দিয়ে দেওয়া যাক। এরকম র্যান্ডম বোলিং চেঞ্জ করলে, র্যান্ডম ফিল্ড সেট আপের সাথে উইকেট তোলা যাবে না। টেস্ট ক্রিকেটের যেখানে ব্যাটাররা পিচে জমে উঠছেন, সেখানে আপনি র্যান্ডম বোলিং চেঞ্জ করে কিছু করতে পারবেন না। সুতরাং প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো প্ল্যান বি এক্সিকিউট করতে হবে। টেস্ট ক্রিকেটে আসলে প্ল্যান বি দরকার। শান্ত খুব খারাপ ক্যাপ্টেন আমি বলছি না, বাট টেস্ট ক্রিকেট এগুলো না হলে কিন্তু মুশকিল। শান্তর ক্যাপ্টেন্সি একটা অবশ্যই বড় নেগেটিভ জিনিস, এটাকে বদলাতে হবে। শান্তকে প্ল্যান বি মাথায় রেখে আসতে হবে। এটা মাথায় রাখতে হবে যে এরা অশ্বিন, জাদেজা, এদের মতন ব্যাটাররাও সেঞ্চুরি করার ক্ষমতা রাখেন। 6টা উইকেট ফেলেছি মানে ওখান থেকে ম্যাচ জিতে গেছে এমনটা নয়। পাকিস্তানি তো সেই ভুলটা করেছিল, 26-এ 6 হওয়ার পর নিশ্চয়ই তারা উচ্ছ্বাস করছিল, সেখান থেকে কি হলো লাস্টে। দ্বিতীয় চিন্তার বিষয় সাকিব আল হাসান, যে প্লেয়ারটা একসময় বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা ছিলেন, তিনি আজকে সবচেয়ে বড় চিন্তার বিষয়। তার আঙুলের চোট বলুন, তার ভিশনের সমস্যা বলুন, ব্যাটের হেলমেটের ফিতেটা ধরে একটা অড ব্যাপার তৈরি হচ্ছে। মানে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার, এটা কীরকম অদ্ভুত লাগছে। তার বোলিং ঠিকঠাক পড়ছে না, লাইন লেন্থ ঠিকঠাক হচ্ছে না, ব্যাটিং করার সময় প্রথমত লাক কাজ করছে না, দ্বিতীয়ত তার অ্যাপ্রোচ ঠিকঠাক হচ্ছে না। সাকিব পারছেন না, কোথাও না কোথাও সাকিব আটকে যাচ্ছে। এবার এই জায়গা থেকে দুটো জিনিস হতে পারে, এক, সাকিবকে ইমিডিয়েট ফর্মে ফিরতে হবে, দ্বিতীয়ত একটা বিশ্রাম দরকার। এবার এই জায়গাতে দাঁড়িয়ে সাকিব যদি একটা বিশ্রাম নেন, একটা যদি 6 মাসেরও বিশ্রাম নেন, একটু বেশি বলে ফেলছি, 2 মাসেরও যদি বিশ্রাম নেন, সাকিবের যে বয়স হয়েছে তারপরে তিনি কামব্যাক করতে পারবেন তো? এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 2 মাসের বিশ্রাম নেবার পরও যদি সাকিব কামব্যাক করে ফেলেন, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও বড় সমস্যা। কেন বলুন তো? অনেকে বলবেন যে কি বলছি, ঠিকই বলছি। ধরুন সাকিব আজ বিশ্রাম নিলেন, 2 মাসের জন্য সাকিবের জায়গাটা খালি হলো, সেই জায়গাতে একজন এলো এবং সে এসেও এমন পারফরমেন্স করলো যাতে সাকিব ফিরে এসে আবার জাতীয় দলে ঢুকে গেলেন। এই মুহূর্তে সাকিব পারফরমেন্সের ভিত্তিতে টিমের সুযোগ পাবেন না, এটুকুনি বলা যেতে পারে। সাকিব তার নামের ভিত্তিতে, তার অভিজ্ঞতার ভিত্তিতে পেতে পারে। সুতরাং 2 মাসের ওই গ্যাপটার পরও যদি কেউ এসে সাকিবের জায়গাটা পূর্ণ না করতে পারেন এবং সাকিব যদি আবারও ফিরে আসেন, তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো নয়, অন্তত ভালো খবর নয়। সুতরাং সাকিবকে ইমিডিয়েট কামব্যাক করতে হবে, সাকিবকে ইমিডিয়েট ফর্মে ফিরতে হবে। আমি জানি না দ্বিতীয় ম্যাচে তিনি খেলবেন কিনা, আমি আজকে ক্রিকবাজে একটা নিউজ পড়ছিলাম যে এখনো শিওরিটি নেই। সুতরাং আশা করবো যে সাকিব ফিরে আসবেন, এবং যদি না ফেরেন এটা কিন্তু খুব বাজে রকম একটা ব্যাট প্যাচ চলছে। টেস্ট ক্রিকেটের তো কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকে না যে না আমি WTC ফাইনাল খেলেই তারপরে অবসর নেব, এবং বাংলাদেশের WTC ফাইনালে যাওয়ার চান্স খুবই কম। সেই জায়গাতে দাঁড়িয়ে সাকিবকে কিন্তু এবার ভাবতে হবে যে টেস্ট ক্রিকেটকে তিনি কন্টিনিউ করবেন নাকি করবেন। তৃতীয় যে নেগেটিভ জিনিস সেটা হলো বাংলাদেশের স্পিন বোলিং। ঘরের মাঠে বাংলাদেশের স্পিন বোলিং দুর্দান্ত, কিন্তু ঘরের মাঠের বাইরে এসে বাংলাদেশের স্পিন বোলিং আসলে কিন্তু ঠিক জমছে না। এবার অনেকে বলতে পারেন অস্ট্রেলিয়াতে আর কি জমবে,
বাংলাদেশ অস্ট্রেলিয়াতে কটা ম্যাচ খেলেছে, ইংল্যান্ডে কটা ম্যাচ খেলেছে। বাংলাদেশের স্পিনাররা ভারত, শ্রীলঙ্কা এইসব জায়গাতেই বেশি ম্যাচ খেলেন। সুতরাং আপনি যদি বাংলাদেশে প্রচুর উইকেট তুলে, আপনার বাংলাদেশে অ্যাভারেজ যদি 25-26-এর মতন থাকে, সেখানে আপনার বাইরের মাঠে অ্যাটলিস্ট 30-32, কিন্তু সেটা নয়, অনেকটাই খারাপ অ্যাভারেজ কিন্তু আমরা দেখছি অন্যান্য দেশে গিয়ে বোলিং করার সময়। আমি ভারতের এক্সাম্পল দিচ্ছি, বাদ বাকি সব ছাড়ুন। বাংলাদেশের 3 জন স্পিনার সাকিব, মিরাজ, তাইজুল, এই 3 জন স্পিনার যখন ভারতে এসে টেস্ট ম্যাচ খেলছেন তখন তাদের পারফরমেন্স কি? সাকিব ভারতের মাঠে 4টে ইনিংস খেলেছেন, 4টে ইনিংসে বোলিং করেছেন, উইকেট তুলেছেন মাত্র 2টো। 4 ইনিংসে সাকিবের প্রাপ্ত উইকেট মাত্র 2টো, বোলিং অ্যাভারেজ 141, যেটা একেবারেই ভালো না। দেখুন, ভারতের মাঠে কি স্পিন সহায়ক উইকেট হয় না? অবশ্যই হয়। বাংলাদেশ যখন খেলতে আসে ভারত কি পুরো একদম হাইওয়ে বানিয়ে দেয়, বা একদম এমন পিচ বানায় যেখানে পেসাররা পুরো একদম 10টা উইকেট নিয়ে বেরিয়ে যাবেন? সেরকম তো নয়। ভারতের পিচেও স্পিন থাকে। অশ্বিন তো 6টা উইকেট তুললেন, কিন্তু সাকিব আজ পর্যন্ত ভারতের মাঠে এসে 4 ম্যাচে মাত্র 2টো উইকেট তুলেছে 4 ইনিংসে। মিরাজ 5 ইনিংসে মাত্র 6টা উইকেট তুলেছেন, মিরাজের অ্যাভারেজ 83। তাইজুল ভারতের মাঠে 4 ইনিংসে তুলেছেন 4টে উইকেট, তাইজুলের অ্যাভারেজ 96। সুতরাং ভারতের মাঠে এসে ভারতের এই কন্ডিশনে এই স্পিন সহায়ক উইকেটে যখন স্পিনাররা ব্যর্থ হচ্ছেন, তখন আপনি কিন্তু সার্বিকভাবে স্পিনারদের ব্যর্থতাটাকেই তুলে ধরতে পারেন। ঘরের মাঠে স্পিন খুব ভালো, আমি মানছি, কিন্তু তুমি অ্যাটলিস্ট ইন্ডিয়াতে এসে যখন তোমার অ্যাভারেজ 96, 83, 141, তখন প্রশ্ন উঠবে। এবং আমি একই সময় যদি অশ্বিন এবং জাদেজার পারফরমেন্স বলি বাংলাদেশের এগেনস্টে, অন্য কোনো দল আমি বলছি না, যদি অশ্বিন এবং জাদেজার আমি বাংলাদেশের এগেনস্টে ভারতের মাঠে পারফরমেন্স বলি, অশ্বিন 7 ইনিংসে তুলেছেন 17টা উইকেট, যার মধ্যে এই 6টা উইকেট রয়েছে, এবং জাদেজা 8 ইনিংসে তুলেছেন 11টা উইকেট। অশ্বিনের বোলিং অ্যাভারেজ 45, জাদেজার বোলিং অ্যাভারেজ 26। 26-এর বোলিং অ্যাভারেজ নিয়ে বোলিং করেছেন ভারতের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্টে জাদেজা। অশ্বিন সেখানে 45, 17টা উইকেট রয়েছে। সুতরাং আপনাকে এরকম একই সাথে দেখুন, তারাও স্পিনার, ভারতের এরাও স্পিনার। হ্যাঁ, আমি মানছি ভারতের স্পিনাররা কন্ডিশন একটু বেশি ভালো মতো জানেন, বাট স্টিল বাংলাদেশ তো আজীবন ধরে স্পিন সহায়ক উইকেটে খেলে। তাহলে ভারতের মাঠে সে স্পিনের পিচ থেকে স্পিন কেন তারা পাচ্ছে না, বা উইকেট তারা কেন পাচ্ছে না? এটাই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। সুতরাং স্পিনারদের নিয়ে কিন্তু চিন্তা থাকবে। স্পিন অবশ্যই ভালো, কিন্তু স্পিনারদের নিয়ে চিন্তা থাকছে। আরেকটা নেগেটিভ জিনিস যদি বলি, সেটা হলো মমিনুল এবং মুশফিকুর, বাংলাদেশের 2 সিনিয়র। পঞ্চপাণ্ডবের বাইরেও আর একজন সিনিয়র মমিনুল পড়ে রয়েছেন, কিন্তু দুজনেই খুবই ইনকনসিস্টেন্ট, খুবই। মমিনুল আমার মনে আছে ভারতের এগেনস্টে ওই লাস্ট বাংলাদেশ সিরিজে ভালো খেলেছিলেন একটা ইনিংস। মুশফিকুর আগের ইনিংসে একটা দারুণ খেলেছেন, আগের ইনিংস মানে পাকিস্তানের সঙ্গে, কিন্তু তাদের ধারাবাহিকতা নেই। মুশফিকুর একটা দুর্দান্ত প্রায় ডাবল সেঞ্চুরি অবধি পৌঁছে যাচ্ছেন, কিন্তু তারপরে হঠাৎ করে পরপর ব্যর্থ, এবং এমন শট খেলছেন, কখনো বল হাতে লাগিয়ে দিচ্ছেন, কখনো এমন কিছু শট খেলছেন আউট হয়ে যাচ্ছে। সুতরাং এই ধারাবাহিকতার অভাব থাকলে মুশকিল। মুশফিকুর রহিম এমন একজন প্লেয়ার, আমি এই কয়েকদিন আগে ভিডিওতে প্রশংসা করেছি যে কী খেলছেন, এখনও তার কতটা ফিট, সব ঠিক আছে, কিন্তু এই ধরনের শট খেললে, এই অভিজ্ঞতার পরে এই ধরনের শট খেললে কিন্তু মুশকিল। আমি বলছি না যে মুশিকে বসিয়ে দেওয়া হোক, বসানোর কোনো সিনই নেই, মুশিকে বসালে কে আসবেন তার জায়গায়? কেউ পারবেন না। কিন্তু মুশফিকুর রহিমকে প্রুভ করতে হবে যে আমি 10টা ইনিংস পর একটা সেঞ্চুরি করছি, একটা ভালো ইনিংস খেলছি, এমন করলে হবে না। 100টা টেস্টের কাছাকাছি চলে এসেছেন তিনি, এত অভিজ্ঞ প্লেয়ার। এবং মমিনুল আগেও বলেছি, মমিনুলকে ফর্মে ফিরতে হবে। মমিনুলের সাকিবের জায়গা হয়তো খুব একটা সহজে কেউ নিতে পারবে না, কিন্তু মমিনুলের জায়গা নেওয়া খুব একটা কঠিন বলে আমার মনে হয় না। অনেক অপশান রয়েছে, তারা যদি এসে খারাপও খেলেন আপনি কিছু বলতে পারবেন না, কারণ মমিনুলই বা কী পারফরমেন্স করছেন, খুব একটা ভালো হচ্ছে না। সুতরাং ওই সিনিয়রিটির বেসিসে টিমে রাখতেই হবে। ভারতও কিন্তু একটা সময় গিয়ে জিঙ্কিয়া রাহানে, চেতেশ্বর পূজারাকে স্যাক্রিফাইস করেছিল, এই স্যাক্রিফাইসগুলো বিশাল বড় ব্যাপার। যাই হোক, সুতরাং নেগেটিভ তো অনেক কিছু রয়েছে, কিন্তু এই নেগেটিভ জিনিসগুলোকে কাটিয়ে উঠতে হবে, দ্যাটস ইট। তো বেশ একটা লম্বা ভিডিও হলো, একটু বিস্তারিত আলোচনা করলাম। এবার দেখা যাক, দ্বিতীয় টেস্ট ম্যাচ রয়েছে 27 না 26 তারিখ থেকে শুরু হচ্ছে। দ্বিতীয় ম্যাচের প্রেডিকশন ওই একই, বাংলাদেশের জন্য খুব কঠিন কাজ হবে, তবে আশা করবো একটা লড়াই দেখতে পাবো। যে জিনিসগুলো বললাম সেগুলোকে শুধরাতে হবে, এবং পজিটিভ যেগুলো রয়েছে সেগুলোতে আরও ফোকাস করতে হবে, এবং আশা করবো যে কোহলি, রোহিত একটা ভালো ইনিংস অ্যাট লাস্ট আমরা তাদের থেকে দেখতে পাবো। তো কি মনে হচ্ছে দ্বিতীয় ইনিংসে, দ্বিতীয় টেস্ট ম্যাচে কি ম্যাচের যে গতি প্রকৃতি আমরা দেখেছি প্রথম ম্যাচে, সেটা কি কিছুটা হলেও বদলানোর চান্স রয়েছে?